শহরের ব্যস্ততা থেকে দূরে, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার পথ। প্রাকৃতিক নিরিবিলি মনোরম পরিবেশে যেখানে দেখতে পাবেন একসাথে পাহাড়, নদী, ঝর্ণা, সবুজের অরণ্যের মাঝে এক শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এক রিসর্ট। সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনায় সামিল হতে গৌতমবাবুর আমন্ত্রণে আমরা আজ চলে এসেছি বাঁকুড়ার এক সম্পূর্ণ অফবিট জায়গায়, যেখানে একসাথে রয়েছে থাকা খাওয়ার খুব সুন্দর সুবন্দোবস্ত। এখানে আসলে দেখতে পারবে শাল, সেগুন, মহুয়া, পলাশের সুবিশাল অরণ্য চারিদিকে বিস্তৃত, যেখানকার গ্রামীণ পরিবেশ আপনাদের মুগ্ধ করতে বাধ্য করবে। তো পুজোর ছুটিতে বা শীতের ছুটিতে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে নিয়ে যাবেন নাকি ছুটি কাটাতে? তবে চলুন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওতে রইল সম্পূর্ণ এখানে কিভাবে যাবেন তার সম্পূর্ণ A to Z ইনফরমেশান। তবে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন বেশি কথা না বলিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। শুভপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক সকাল সকাল তোমার সাথে আবার চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা বেজে 5 মিনিট এবং আমি এখন আছি হাওড়া স্টেশনের বাইরে। দেখতে পাচ্ছি এই যে আমার পিছনে হাওড়া ব্রিজ। তো আমি আজকে আবার একটা নতুন গন্তব্যে চলেছি তোমাদেরকে সাথে নিয়েই। তো যার জন্যই কিন্তু আজকে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, একটু ওয়েট করতে হবে তার জন্য। তার আগে তোমাদেরকে বলে দিই, এখান থেকে হাওড়া থেকে আমি একটা ট্রেন ধরবো, যেটা হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেন। যেটা আমার ট্রেন ছিল 6টা 20-তে, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ফাইনালি আজকে কি বলবো, আপসেট করে দিল আমাকে, কেন ওটা আজকে প্রায় 4 ঘন্টা ট্রেনটা লেট আছে, যার ফলে কিন্তু আমি ওই ট্রেনটা ধরতে পারবো না। এবং তারপরে একটা ট্রেন ছিল 6টা 30-এ, যেটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস, সেটাও কিন্তু ফাইনালি আজকে প্রায় 6 ঘন্টা লেট। তো সেই কারণে দুটো ট্রেনই কিন্তু লেট। এখন উপায় নেই, কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে নিয়ে তো যাবোই গন্তব্যে। তো সেই কারণে কিন্তু আমি এখন এই 6টা 30-এর যে লোকাল ট্রেন আছে মেদিনীপুর, সেটা ধরে খড়গপুর যাবো এবং সেখান থেকে কাটা জার্নি করেই আমি ঝাড়গ্রামে যাব। আমার আজকে ডেস্টিনেশন হাওড়া টু ঝাড়গ্রাম। তো তোমাদেরকে আমি বলে দিই, এই ঝাড়গ্রামে তোমরা যেতে গেলে যে ট্রেনগুলো তোমরা পাবে, সেই ট্রেনগুলো হচ্ছে তোমার 6টা 20-তে হাওড়া স্টেশন থেকে বারবিল জনশতাব্দী, যেটা আমি স্ক্রিনে তোমাদেরকে ট্রেন নাম্বারটা দিয়ে দিলাম। এবং তারপর 6টা 30 আছে যেটা কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, সেটা 6টা 30-এ ছাড়ে। সেটা সপ্তাহে 3 দিন ইস্পাত এক্সপ্রেসে নামে এবং 4 দিন তিতলাগড় এক্সপ্রেস নামে হাওড়া স্টেশন থেকে 6টা 30-এ ছাড়ে। চলো কিছু করার নাই, যা হবে আজকে দেখা যাবে, কপালে আছে যেটা সেটাই হবে। হাওড়া থেকে ঝাড়গ্রাম এবং তারপর আমার ডেস্টিনেশন কোথায় হচ্ছে সবটাই তোমাদেরকে আমি ভিডিওতে বলবো। এবং সেখানে তোমরা কিভাবে যাবে, টোটাল আমার যে আজকে ডেস্টিনেশন, যে হোমস্টে কোথায় যাচ্ছি, সবটাই কিন্তু আমার ভিডিওতে দেখাবো, A to Z ইনফরমেশন। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবঘুরে সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগে বাড়ে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমার ট্রেন টাইম অলরেডি হয়ে যাচ্ছে। আমি এখন একটু এখান থেকে ব্রেকফাস্ট কিছু করে নিই, আমি ট্রেনে উঠবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার ট্রেন যেটা মেদিনীপুর লোকাল, সেটা দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। অলরেডি আমি কিন্তু টিকিট কিনেছি কিন্তু লোকাল ট্রেনের টিকিট। টাইম হচ্ছে 6টা 30 মিনিটে, অলরেডি কিন্তু 31 হয়ে গেছে, হয়তো এখনই ছেড়ে দেবে। মানে খড়গপুর যেতে কিন্তু সময় লাগবে প্রায় আমার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। এবং এই যাত্রাপাড়া টোটাল আমার কিন্তু 32টা স্টেশন কভার করতে হবে। তো চলো তোমরা, আমার ট্রেনের টাইম হয়ে গেছে অলরেডি, আর 1 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন ছাড়বে। চলো সাথে দেখো। আমি চলে যেতে আজকে খড়গপুর স্টেশনে। মানে আমার প্রায় আসতে সময় লেগে গেল নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট ট্রেনটি লেট। এখন ঘড়ির কাটায় 10টা বেজে 5 মিনিট এবং এই শেষমেশ এসে পৌঁছেছি খড়গপুর স্টেশন। এখান থেকে কিন্তু এখন আমাদের যেতে হবে ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রামে যেতে গেলে ট্রেন যা আছে লোকাল ট্রেন, সেটা পেতে গেলে কিন্তু এখন 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তো সুতরাং ওয়েট করার তো সময় নেই। তো আমরা এখান থেকে এখন ডিসিশন নিয়েছি, আমি এখান থেকে যাবো হচ্ছে তোমার বাস স্ট্যান্ডে, খড়গপুর বাস স্ট্যান্ড থেকে ঝাড়গ্রামের বাস ধরে আমরা বাসে যাবো। আর তোমাদেরকে পরিচয় করে দিই, আমার সেই পুরনো সঙ্গী জায়াবু আমার সঙ্গে চলে এসেছে, খড়গপুর থেকে মিট হয়ে গেছে।
1 hour later. 2 ঘন্টার বাস জার্নি করে আমি শেষমেশ চলে এলাম এই ঝাড়গ্রাম একদম পাঁচমাথা মোড়ে আছি। তোমাদেরকে আমি একটু বলে দিই, তোমরা যদি হাওড়া থেকে যদি ট্রেন করে আসতে ঝাড়গ্রাম নামলে এই যে সোজা রাস্তা দেখছো এটা হচ্ছে স্টেশন রোড, মানে ঝাড়গ্রাম স্টেশন থেকে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট সময় লাগবে। এবং এই পাঁচমাথা মোড়ে মানে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই দিক দিয়ে আমরা আসলাম মেন হচ্ছে খড়গপুর থেকে। কিন্তু তোমরা ট্রেনে করে আসলে এখানে হাঁটা পথে 5 মিনিট আসবে এবং এখান থেকে কিন্তু আমাদের এখন বাস যাবে, যেটা আমার আজকের ডেস্টিনেশন। এবার তোমাদেরকে আমি ফাইনালি বলবো যেটা আমি যেতে চলেছি একদম সম্পূর্ণ একটা নিরিবিলি একদম প্রাকৃতিক পরিবেশ, একদম অফবিট জায়গা। কলকাতা থেকে 152 কিলোমিটার দূরে ট্রেন জার্নি করে তোমরা সরাসরি চলে আসতে পারবে এখানে। এখান থেকে যাবো এখন ঝিলমিল যাওয়ার বাস ধরবো এখান থেকে, মানে আমার আজকে লোকেশন হচ্ছে ঝিলমিল নেচার ভিউ ইকোহার্ট রিসর্ট। তো চলো, টাইম 1:35 বাজে এবং আমরা আমাদের বাস পেয়ে গেছি, মানে ঝাড়গ্রাম থেকে যেটা হচ্ছে বাস পাড়িয়ে যাবে, এর মধ্যে বাসটা ছাড়বে। তো প্রায় আমাদের 2 ঘন্টার মতো এখন জার্নি করতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা। এখন এখান থেকে প্রায় 65 কিলোমিটার মতো আমাদের জার্নি করতে হবে, তারপরে পৌঁছাবো বাস গাড়ি। এবং সেখান থেকে আমাদের গাড়ি বুক করা রয়েছে, আগে থেকে বলা আছে, সেই গাড়ি আমাদের নিয়ে যাবে আমাদের রিসর্ট নেচার ভিউ ইকোহার্ট। তো চলো তোমরা সাথে থাকো। প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট মতো জার্নি করে আমি চলে এসেছি সেই বাস পাহাড়ি। এবং দেখতে পাচ্ছি এই বাস পাহাড়ি এখানে বাস দাঁড়ালো এবং এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছি আমার পিছনে গাড়ি, আমাদের যে শেয়ারিং কার আমরা বুক করে রেখেছিলাম অলরেডি, সেই দাদা আমাদের কিন্তু এখন নিয়ে যাবে আমাদের হোমস্টেতে। আমার বাস পাহাড়ি থেকে আমরা চললাম আমাদের হোমস্টে, যেটা হচ্ছে নেচার ভিউ ইকোহার্ট। তো চলো, এই দাদা আছে আমাদের সঙ্গে, এই দাদাই আমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবে কেন। বাস পাহাড়ি থেকে চলে এসেছি আমার মেন গন্তব্য, মানে আমার যে হোমস্টে নেচার ভিউ ইকোহার্ট। তো দেখতে পাচ্ছ আমি তার সামনেই দাঁড়িয়ে আছি, এই যে সামনে মেন গেট ভিউ ইকোহার্ট, টোটাল তার ডিটেলিং দেওয়া রয়েছে। এবং এই যে নেচার ভিউ যে মূল গেট, নেচার ভিউ ইকোহার্ট ইকো ট্যুরিজম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তাদের কন্ট্যাক্ট নাম্বার। এবং এটাই টোটাল এন্ট্রির গেট। তো চলো এবার ভিতর দিকে এন্ট্রি করি। পরিবেশটা দেখো অসাধারণ কিন্তু লাগছে, মানে এখন এই বৈকালকার পরিবেশে অসাধারণ, এবং এখান থেকে খুব সুন্দর বসার জায়গা সেট রয়েছে। এবং এই যে জায়ামু চলে এসেছে, তো যে আমাদের লেট হয়ে গেছে, আমরা কিন্তু একটু হোমস্টে থেকে একটু ফ্রেশ হয়নি, কিন্তু আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের কিছু সাইট সিন করা, যতটা পারবো আমরা কভার করবো। তো অলরেডি কিন্তু এই রিসর্টের কর্তৃপক্ষ থেকে যারা আছেন দায়িত্বে, তারা কিন্তু অলরেডি চলে এসেছেন, মানে আমাদের একটা অভ্যর্থনা জানাবেন। তো দেখতে পাচ্ছ কত সুন্দর অভ্যর্থনা। বন্ধুরা এখানে এসে মানে সত্যিকারে মানে সারাদিন একটা ক্লান্তি অবশ্যই ছিল, কেন আমাদের জন্য যে আমাদের আজকে ভুক্তভোগী হতে হয়েছে প্রায় 5 ঘন্টার জার্নি, সেটা আমাদের প্রায় 10 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো অনেকটা অভিযোগ জমেছিল, কিন্তু এখানে সত্যিকারের এসে না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে, মানে সত্যিকারের মনোমুগ্ধকর একটা পরিবেশ, মানে আমি সমস্ত ক্লান্তি বা অভিযোগ যেগুলো ছিল সবটাই ভুলে গেছি। এবং সব থেকে বড় কথা এখানকার যে ব্যবস্থাপনা, প্রথমে ফার্স্টে আমার যেটা ভালো লাগলো এই অভ্যর্থনা, মানে সম্পূর্ণ আলাদা ধরনের। তোমাদের অলরেডি ভিডিওতে দেখতে পারলে তোমরা, খুব সুন্দর উত্তরীয় পরিয়ে বা আমার হাতে দেখতে পাচ্ছ একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা এখানকার মানে একদম কি বলবো, লেবু জল দিয়ে তৈরি করে একদম ন্যাচারাল ভাবে। তো এবং পাশাপাশি এটা একটা ইউনিক জিনিস দিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। মানে এই প্যাকেটের মধ্যে 2টো বল আছে, সিড বল, মানে যারা আসবেন কিন্তু তাদেরকে কিন্তু এইভাবে কিন্তু অভ্যর্থনা করা হবে। দেখতে পাচ্ছ ওয়েলকাম ডিশ শেষ না হতে হতে আমাদের জন্য আরেকটা খাবার চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ এই রিসর্টের থেকেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা সেও ভাজা, যেটাকে আমরা ভুজিয়া বলি চলতি ভাষায়। তো সেটা এবং সাথে বোঁদে আছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু শালপাতার মুরগি, মানে একদম টোটাল একদম অর্গানিক। খেয়ে নি, এখানে খেয়ে আমাদের আবার বেরোতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট থেকে ছেড়ে আমাদের যে সাইট সিন গুলো, সেই সাইট সিন গুলো করবো। তো প্রথম আমাদের লোকেশনে যাচ্ছি, ফাইনালি আমি আমাদের প্রথম লোকেশন সাইট সিনে, যেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ ছেন্দা পাথর, মানে যে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু যে গুপ্তঘাটি। তো দেখতে পাচ্ছি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু গুপ্তঘাটি, ছেন্দা পাথর, বাড়িকুল, বাঁকুড়া। এই ছ্যান্দাপাথর জায়গাটি প্রসিদ্ধ কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামী তথা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু আমাকে আমরা সবাই চিনি, এবং এই জায়গাটি নাকি ছিল তার সেই গুপ্তঘাটি স্বাধীনতার আগে। এবং এখানে ঢুকলে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে এটা সুসজ্জিত রয়েছে, এবং ঢুকেই সোজা দেখতে পারবে একটি ক্ষুদিরাম বসুর প্রস্তর মূর্তি রয়েছে, এবং চারিদিকে বিভিন্ন বসার জায়গা রয়েছে, এবং এর মাঝে একটি কুয়ো বানানো রয়েছে। এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম আগেকার দিনে নাকি ইংরেজ আমলে এখানেই ছিলেন সেই স্বাধীনতা সংগ্রামী
ক্ষুদিরাম বসুর গুপ্তঘাঁটি, যেখানে নাকি তিনি তার সদলবল নিয়ে বিভিন্ন রকম তার গুপ্ত কাজকর্ম করতেন, বোমা বানাতে শুরু করে অস্ত্রশস্ত্র সমস্ত মজুত করে রাখতেন, যেটি কিন্তু বর্তমানে আর নেই। সেটি সরকারের তরফ থেকে সেই গুপ্ত ঘাঁটিটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন করে এখানে একটি কুয়ো বানিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই কিন্তু এই জায়গাটি বিখ্যাত। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম দোলনা থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমরা আমাদের নেক্সট লোকেশনে চলে এসেছি। অলরেডি কিন্তু ঘড়ির সময় এখন 5:40। তো দেখতে পাচ্ছ আকাশে কিন্তু অলরেডি অন্ধকার নেমে আসছে। তো চলো আমাদের নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে সুলতান ফরেস্ট। এবং এখানে কিন্তু যে ঝর্ণার জল বইয়ে যে শো তার আওয়াজ, মানে একদম নিস্ততার মাঝে, মানে অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। তোমাদেরকে যদি দেখাতে পারি, আমাদেরকে দেখিয়ে দিই। এই সেই জায়গা দেখতে পাচ্ছ, সুলতান ফরেস্ট। এখানে টোটাল তার ডিটেলিংটা কিন্তু দেখা যাচ্ছে, যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এটাকে পরিচালিত হয়। এবং এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই দেখতে পাচ্ছ। একটু এই ওয়াচ টাওয়ারটাতে উপর থেকে উঠে আমি ভিউটা জাস্ট দেখাই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম এই ওয়াচ টাওয়ারের টপে একদম, এবং এখান থেকে জাস্ট ভিউটা জাস্ট তোমরা দেখো। মানে এই সন্ধ্যাকালীন পরিবেশে, মানে যেখানে অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে, দিনের আলো কমে আসছে, তাতেই কিন্তু এত সুন্দর দেখাচ্ছে। এবং এই নিস্তব্ধতা এবং পাখিদের কোলাহল, কিচিরমিচি আওয়াজ যেন আরও যেন মুগ্ধ করে দিচ্ছে। দেখাই যে সিআরপি যে ক্যাম্পটা ছিল, সেই ক্যাম্পটা দেখতে পাচ্ছ এখন এইভাবে কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় দেখতে পাচ্ছ ভেঙে রয়েছে, যেটা কিন্তু ওই মাওবাদীদের বোমা হামলায় কিন্তু এরকমভাবে নষ্ট হয়ে গেছিলো। এবং এর পাশে আরও নতুন কিছু ঘর বানানো হয়েছে, তোমাদেরকে দেখে দিই কাছ থেকে আমি গিয়ে। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সরকারিভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এগুলো কিন্তু আগামী দিনে হোমস্টে হতে চলেছে, যেগুলো এখনো চালু হয়নি। 2 hours later. বন্ধুরা, এখন ঘড়ির সময় 8:30। আমাদের ডিনারের টাইম হয়ে এসেছে। আমাদের রিসোর্ট থেকে কিছুক্ষণের মধ্যে ডিনার সার্ভ করা হবে। তো তার আগে তোমাদেরকে এখানকার যে নেচার ভিউ ইকোহাটের যে পরিবেশটা, রাতের সন্ধ্যাকালীন যে পরিবেশটা, সেটা কি সৌন্দর্য রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই আমি ঘুরে। খুব সুন্দর সুন্দর স্পটলাইট জায়গায় জায়গায় রয়েছে এবং রং বেরঙের কালারিং লাইটও রয়েছে। এখানকার যে ঝিঝি পোকার ডাক, যেটা কিন্তু এখন আমাদের মতো শহরি এলাকায় কিন্তু প্রায় শোনা যায় না বললেই চলে, কিন্তু এখানে আসলে কিন্তু তোমরা এই প্রাকৃতিকভাবে ন্যাচারাল এই ঝিঝি পোকার ডাক সেটা কিন্তু শুনতে পারবে। এখন ঘড়ির সময় 9টা বেজে গেছে এবং এখন রাতের বেলায় মানে ডিনারের টাইম নৈশভোজ। তো আমাদের অলরেডি খাবার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের টেবিলে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই খাবারের মেনুতে আমাদের কী কী আছে। তো দেখতে পাচ্ছি এরকম একটা প্লেটে দিয়ে দেওয়া যাচ্ছে প্রথম সাদা ভাত, আর এদিকে আছে বেগুন ভাজা, তারপর একটা চুনো মাছের তরকারি সম্ভবত এটা, এবং তার পাশে আছে আলু পোস্ত, ডাল, আর এদিকে ডিমের কারি। এখানে সাথে পেঁয়াজ লঙ্কা তো আছেই দেখতে পাচ্ছ। তো চলো এবারে একটু টেস্ট করে নিই। খাওয়া তো অলরেডি শেষ করে নিয়েছি, খেতে খেতে আর কথা বলা হয়নি আমার সাথে। তো এখানে যে খাবার যেগুলো দিয়েছিল, খাবারের গুণগত মান নো ডাউট বেটার, এবং খাবার টেস্টও ভালো ছিল। খাবারের থালি বা কি টোটাল যে আছে ডিটেলিংটা আমি তোমাদেরকে ভিডিওতে পরবর্তীতে আমি বলে দেবো। The next day. সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা। তো আবার আজকে দ্বিতীয় দিনে নেচার ভিউ ইকোহার্ট রিসর্টে আমি তোমাদেরকে স্বাগত জানাই। অলরেডি কিন্তু ঘড়ির সময় এখন 7:30 এবং আমার ঘুম ভেঙে গেছিলো অনেক ভোরবেলাতেই। কিন্তু এখানকার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক মনোরম পরিবেশ, যেটার সঙ্গে কিন্তু আমি সেই সকাল মানে ভোর 5টার সময় আমি ঘুম থেকে উঠে গেছিলাম এবং এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে রিসর্টটা, মানে অসাধারণ সুন্দর রিসর্টটা। সূর্যি মামা আকাশে উঠে গেছেন। এদিকে দেখো সকালবেলা যেন এরা আমাদেরকে গুড মর্নিং জানাতে আসছে। এখানে কত দেখো হাঁস মুরগি, যারা কিন্তু দেখতে পাচ্ছ বিচরণ করছে। এই বেলায় ঘুম থেকে উঠেই এরকম একদম একটা গ্রামীণ পরিবেশ, একদম বন্য পরিবেশ যদি তোমাদেরকে উপলব্ধি করতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে এই নেচার ভিউ ইকোহার্ট রিসর্টে। মানে দেখতেই পাচ্ছ মানে কি সুন্দর মানে পরিবেশ, মানে এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ।
দেখতে পাচ্ছ মা তার ছানা পোনাদের নিয়ে কিন্তু এই যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই যে পাতি হাঁসের দল, তারা কি সুন্দর বিচরণ করছে এবং তারা দলবদ্ধভাবে দেখো একই জায়গায় সব সারিবদ্ধভাবে কিন্তু হেঁটে চলে। শরীরটা না হয় দিয়েছে 30-এ পারি, মনটাকে না হয় 13তেই বাঁধি রাখি। তো বন্ধুরা, এইখানে আসলে যে তোমরা শুধুমাত্র তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্যই শুধু এখানকার মনোরম পরিবেশটা এনজয় করো সেরকম নয়, এখানে যদি তোমরা তোমাদের বাচ্চাদেরকেও নিয়ে এখানে আসো মানে তারাও কিন্তু একবারে খুবই আনন্দ পাবে। কেন এখানে কিন্তু এই ইকোহার্ট রিসর্টের তরফ থেকে কিন্তু একটা ছোট্ট মতো চিলড্রেন গ্রাউন্ডও করা হয়েছে, যেটা তোমাদেরকে এবার ইকোহার্ট রিসর্টটাকে একটু গুলো আছে সেগুলো তোমাদেরকে একটু এক্সপ্লোর করে দেখা। প্রথমেই তোমরা দেখতে পারবে একটি কটেজ রয়েছে, হ্যাঁ, যেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাডভেস্টার ছাউনি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। মানে এটা মাড হাউস, মানে এখানকার যারা কর্তৃপক্ষ তাদের ভাবনা চিন্তাটা দেখো, মানে অসাধারণ সুন্দর ভাবনা চিন্তা। মানে এই পরিবেশটা যেন প্রাকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই পুরো টোটাল কনস্ট্রাকশন গুলো করা হয়েছে, সেটা তোমরা এখানে আসলে বুঝতে পারবে। মানে এখানে প্রত্যেকটি ঘরকে দেখো এক একটা নামকরণ করা হয়েছে, পথের পাঁচালী, অরণ্যের দিবারাত্রি, এবং তারপরে আছে এখানে আসলে দেখতে পারবে তোমরা শাখা পোশাখা। মানে এইগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু হচ্ছে আমাদের সেই সত্যজিৎ রায় লেখক তার স্মরণে। এখানে যে পথের পাঁচালী যে রুমটা, তার ভিতরে এন্ট্রি করলেই তোমরা এরকম দেখতে পারবে বড় সাইজের একটা বিছানা, কিং সাইজের সুন্দরভাবে বিছানাটা সাজানো রয়েছে, দুটো বালিশ রয়েছে, এখানে তোয়ালে রাখা রয়েছে এবং বিছানাটা অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং এখানে দুটো বড় বড় সাইজের জানলাও রয়েছে, তার সেগুলো কিন্তু সুন্দর পর্দাতে ঢাকা। এখানে দেখতে পারবে একটা আলমারি রয়েছে, ইলেকট্রিক টি কেটেল রয়েছে, এবং এখানে দুটো গ্লাস রাখা রয়েছে, জলের বোতল রয়েছে, এবং তার পাশে কিন্তু এইখানে তোমার রাখা রয়েছে টুথপেস্ট, সাবান, ব্রাশ, তেল, শ্যাম্পু, এবং এছাড়া কিন্তু এখানে আরেকটা কিট দেওয়া রয়েছে, যেই কিটের মধ্যে কিন্তু এই চা খাওয়ার যে সমস্ত সামগ্রী, চা পাতা থেকে শুরু করে কফি, দুধ বা এছাড়া লজেন্স, বিভিন্ন রকম সমস্ত আইটেম কিন্তু রাখা রয়েছে। এবং সব থেকে বড় কথা, এই যে টোটাল এটা পরিবেশন করা হয়েছে, মানে এটাকেও দেখো কত সুন্দর, মানে গ্রামীণ একটা ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসা হয়েছে। মানে এটা কিন্তু সম্পূর্ণ একটা কুলোর মধ্যে কিন্তু এটাকে রাখা রয়েছে। মানে ওটা প্ল্যাগ পয়েন্টে দেখতে পারবে গুড নাইটের অয়েল রয়েছে। এই ডান দিকে তোমরা দেখতে পারবে একটা মিরর রয়েছে এরকম ভাবে, এবং তার পাশে দুটো চেয়ার রাখা রয়েছে, ডাস্টবিন রয়েছে, ফ্যানও রয়েছে। আর এদিকে টোটাল দেয়ালগুলোতে দেখো বিভিন্ন রকম সমস্ত সত্যজিৎ রায়ের বিভিন্ন মুভির সমস্ত চিত্র এখানে কিন্তু দেয়ালে রাখা রয়েছে। খুব সুন্দরভাবে ডিজাইন করা, একদম টাইলস পাথর দিয়ে মেঝেতে বা দেয়ালে সেটা খুব সুন্দরভাবে করা আছে। এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কোমোড টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমার ফ্যানও রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর উপরে দেখো গিজারও রয়েছে, এবং এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এবং এখানে একটা ট্রের মতো রয়েছে, এখানে একটা সাবান কেস রয়েছে, এবং একটা হ্যাঙ্গার রয়েছে টানার মতো, এবং জলের বালতি এবং একটা জগ রয়েছে। আর হাউস থেকে একটু এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে এরকম পরপর কিন্তু আরেকটি কটেজ রয়েছে, যেটা এটার নাম হচ্ছে কিন্তু এসি ডিলাক্স রুম। মানে এখানে পরপর কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে রুম রয়েছে। এই যে রুমটা খোলা রয়েছে দেখতে পাচ্ছে, এই রুমটারও কিন্তু নামকরণ, এইটা কিন্তু খুব সুন্দর লাগবে, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। প্রত্যেকটি রুমের কিন্তু একটা করে নামকরণ করা হয়েছে, এবং সেটা সত্যজিৎ রায়ের বিভিন্ন মুভি, উপন্যাস বা গল্পের নাম অনুযায়ী কিন্তু নামকরণ করা হয়েছে। হীরক রাজার দেশ। এন্ট্রি করেই সামনেই একদম দেখতে পারবে একটা কিং সাইজ বেড রয়েছে, মানে যে খাটটা সেটা কিন্তু টোটালটা কিন্তু কাঠের, এবং তার উপরে খুব সুন্দরভাবে দুটো বালিশ রাখা রয়েছে, এদিকে টাওয়াল রয়েছে, এবং খুব সুন্দর একটা বিছানা চাদর সাদা রঙের। এবং এখানে যে কিং সাইজ, এটা মোটামুটি 3 থেকে 4 জন লোক কিন্তু খুব সুন্দরভাবে রিল্যাক্সে কিন্তু এখানে ঘুমাতে পারবে। এবং এখানে কিন্তু এসি রয়েছে, এবং এর বাদিকেই তোমরা দেখতে পারবে একটা আলমারি রয়েছে, এবং এইটা এই সাইজের আলমারিটা রয়েছে দেখতে পাচ্ছ। এর ভিতরে এসির রিমোটটাও রাখা রয়েছে। ডান দিকে তোমরা দেখতে পারবে এরকম একটা টি টেবিল রয়েছে, এবং যেখানে রাখা রয়েছে একটা ইলেকট্রিক টি কেটেল, দুটো গ্লাস আছে, দুটো জলের বোতল, এবং তার পাশেই কিন্তু একই রকম ভাবে কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছ টুথপেস্ট থেকে টুথব্রাশ থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, তেল, এবং এই কিটটার মধ্যে রাখা রয়েছে টোটাল চা খাওয়ার যাবতীয় সামগ্রী, এবং কফি থেকে শুরু করে চা, সুগার, এভরিথিং কিন্তু এই কিটটার মধ্যে রাখা রয়েছে। কিন্তু সেম একটা গুড নাইট রয়েছে, এবং এখানে একটা মিরর রয়েছে দেখো। এখানেও দেখো খুব সুন্দরভাবে টাইলস দিয়ে সুসজ্জিত একটি বাথরুম, এবং এখানে ওয়েস্টার্ন ধাঁচের কোমোড টয়লেট রয়েছে, এবং তার উপরে একটা কিন্তু ফ্যান রয়েছে, এবং এখানে শাওয়ার রাখা রয়েছে, এবং এছাড়া এখানেও গিজার রয়েছে,
এবং এখানে ছোট একটা মিরর লাগানো রয়েছে এবং এরকম একটা বেসিং রয়েছে এবং এখানে একটা ট্রে করা রয়েছে এবং তার নিচে কিন্তু দেখতে পাচ্ছ একটা সোপ র্যাক মানে সাবান রাখার র্যাকও রয়েছে এবং এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে গামছা বা তোয়ালে নিজস্ব জামা কাপড় রাখার জন্য। তো তোমাদেরকে একটুখানি বলে দিই এই নেচার ভিউ ইকো হার্ট রিসর্টের সম্বন্ধে। ওদের মেনলি যেটা ফোকাস সেটা হচ্ছে এক লাইনটাই তোমরা একটু দেখে নাও ফার্স্ট, নেচার ভিউ ইকো হার্ট ইকো ট্যুরিজম এবং সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। দেখতে হচ্ছে অরণ্য সুন্দরী ঝিলমিলি কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বজায় রাখতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। এবং টোটাল ওদের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সমস্ত দেওয়া আছে এবং এছাড়া আমি তোমাদেরকে ডেসক্রিপশানে এবং স্ক্রিনে আমি টোটাল ওদের এখানকার কন্ট্যাক্ট নাম্বার সবটাই দিয়ে দেবো। এই রিসর্টটা কিন্তু এখনো 1 বছর কমপ্লিট হয়নি, ওপেনিং হয়েছে এবং ওদের মূল উদ্দেশ্য কিন্তু এখানকার আদিবাসী এলাকার মানুষজন আছে তাদের ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপের মাধ্যম দিয়ে কিন্তু ওরা কিন্তু এই টোটাল নেচার ভিউ ইকো হার্ট রিসর্টটাকে কিন্তু পরিচালনা করছে। এবং তোমরা আসলে যে রুমগুলো আছে এখানে মেনলি এখনো পর্যন্ত অ্যাকোমোডেশন আছে টোটাল 9টি রুম, তার মধ্যে আছে 5টি মাঠ কটেজ এবং এসি ডিলাক্স কটেজ। তো এই তোমাদের প্রথম বলতে এই মাঠ কটেজের টাইপটা কি আছে, এখানে 3 জনকে অ্যাকোমোডেশন দেবে মানে 3 জন থাকতে পারবে এই যে মাঠ কটেজে পার রুমে এবং সেটা সম্পূর্ণ নন এসি এবং তার জন্য রুম ভাড়া পড়বে 2500 টাকা করে। এবং এর সাথে কিন্তু পার হেড জনপ্রতি তোমাদের টোটাল ওদের যে খাবার প্যাকেজটা আছে সেটা লাঞ্চ ডিনার এবং পরের দিন কিন্তু একটা করে ব্রেকফাস্ট থাকবে, তার জন্য কিন্তু চার্জ করা হবে এক্সট্রা 600 টাকা করে। এবং এছাড়াও যদি তোমরা এখানে আসলে এখানকার বিশেষ মেনু রয়েছে সেটা হচ্ছে তোমাদের শালপাতায় মোড়া চিকেন এবং সেটা যদি তোমরা এখানে অর্ডার করতে চাও প্রতি কেজি পিছু 600 টাকা করে। এবং এছাড়াও তোমরা যদি এখানকার এই সান্ধ্যাকালীন পরিবেশটাকে যদি একটু অন্য মাত্রায় নিয়ে যেতে চাও তাহলে এখানকার টোটাল একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয় এই তরফ থেকে, তার জন্য কিন্তু চার্জ নেবে 300 টাকা করে। এটা গেল মাড হাউসের চার্জ। এবং এছাড়া তোমরা যদি এসি ডিলাক্স রুম যেটা সম্পূর্ণ এসি এবং সেখানে কিন্তু 3 জন অ্যাকোমোডেশন 3 জন থাকতে পারবে এবং তার জন্য কিন্তু তোমাদেরকে চার্জ করা হবে 3000 টাকা করে। এবং এখানেও সেম একইভাবে তোমাদের টোটাল যে ওদের খাবার প্যাকেজ থাকছে লাঞ্চ ডিনার এবং পরের দিন ব্রেকফাস্টটা ওরা তার জন্য কিন্তু মাথা পিছু 600 টাকা করে চার্জ নেবে। এবং এখানেও কিন্তু সেম একই রকম, তোমরা যদি চাও এক্সট্রাভাবে যে শালপাতা চিকেন সেটাও অর্ডার করতে পারো, তার জন্য ওরা 600 টাকা চার্জ নেবে। এবং এছাড়া যদি তোমরা সন্ধ্যাকালীন যে বনফায়ারের সেটা যদি তোমরা এক্সট্রা নিতে চাও বেনিফিট তাহলে কিন্তু তার জন্য কিন্তু আলাদা 300 টাকা নেবে। এবং এছাড়া টোটাল ট্যারিফের ডিটেল কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। এবং আমি এখানকার টোটাল যে কর্তৃপক্ষের তোমরা এখানে আসলে কিভাবে কন্ট্যাক্ট করবে বা কতদিন আগে থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে সম্পূর্ণ তাদের বিস্তারিত ডিটেল তোমরা এই ফোন নাম্বারগুলোতে ফোন করে অবশ্যই তোমরা জেনে নিও। বন্ধুরা এখন বাজে ঘড়ির সময় 8টা বেজে 35 মিনিট এবং আমাদের সময় হয়ে গেছে এখন ব্রেকফাস্টের জন্য কিন্তু চলে এসেছে। এই দেখতে হচ্ছে গরম গরম লুচি একদম হাতে বানানোই সময় মতো বানিয়েছে এবং তার সাথে একটা তরকারি আছে ডালের এবং একটা ডিম সেদ্ধ আছে। খেয়ে তোমাদেরকে বলছি একদম প্রথমেই বললাম গরম ব্রেকফাস্টটা আমাদের দেখালাম। তো যে লুচি থেকে শুরু করে তরকারি বা টোটাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অসাধারণ ছিল। এবং এখানে একটা কথা তোমাকে আমি স্কিপ করে গেছি বলে দিই, সেটা মানে প্রত্যেকটি খাবার কিন্তু এখানে যা চাই মানে তোমরা যতটা চাইবে ওরা কিন্তু দ্বিতীয়বার করে তোমাদেরকে দেবে। আর যে রিসর্টে যে ইনচার্জ যে দাদাভাই আছেন তো প্রথম ওনার সঙ্গে পরিচয় নিই। দাদাভাইয়ের নাম কি? নমস্কার, আমার নাম প্রদীপ মাহাতো। আচ্ছা, আপনি এখানে মোটামুটি দায়িত্বে আছেন? হ্যাঁ, মোটামুটি এখানে আমি আছি। তা প্রথমে আমাদের জানবো, দেখুন আপনাদের এখানকার আমরা গতকাল থেকে আছি বা এখানকার আপনাদের টোটাল ব্যবস্থাপনা বা এই প্রকৃতি আপনাদের যে মেসেজটা যেটা প্রথম থেকে জেনে এসেছিলাম এবং এসে যেটা ফিল করলাম আশা করি তার থেকে বেশি পেয়েছি। তো আপনাদের মূলত যেটা উদ্দেশ্য যেটা দেখেছিলাম বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি বা এখানকার লোকাল অধিবাসীদের নিয়ে যে সমস্ত কর্মসূচি সেগুলো সম্বন্ধে যদি একটু বলেন আমাদের। দেখুন, এখানে তো আমাদের পিছিয়ে পড়া এলাকা, এখানে এনারা এসেছে নেচার ভিউ কার্ডের পক্ষ থেকে মানুষদের জন্য, দুস্থ মানুষদের জন্য কম্বল, শীতকালে কম্বল, শিশুদের জামা কাপড় এবং এখানে জঙ্গলমহলের ছেলেদের জন্য খেলার উদ্যোগ নিয়ে ফুটবল খেলার আয়োজন করেছেন ওনারা এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছবি আঁকা এই কর্মগুলো করেছেন, আবার পরে করবেন এরকম সামাজিকমূলক কাজ। আমার চ্যানেলের থ্রু থেকে যদি এখানে ভিডিও দেখে কেউ যদি আসে আপনাদের যে রুম ট্যারিফ বা যে সমস্ত প্যাকেজ আছে সমস্তটাই বলেছি, সেখানে যদি কিছু ডিসকাউন্ট বা কিছু থাকতে পারে কি আগামী? স্যার চেষ্টা করবো, ডিসকাউন্ট তো হবেই, কিছু চেষ্টা করবো স্যার। আপনাদের আমন্ত্রণে আমরা যে এসেছি আপনাদের রিসর্টে সত্যিকার মানে যেটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি ব্যবস্থাপনা বা আপ্যায়ন মানে আন্তরিকভাবে আমরা কি বলবো আপ্লুত এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আগামী দিন আমরা চেষ্টা করবো আমার থ্রু থেকে বা আমার চ্যানেলের থ্রু থেকে আমার পরিবার থেকে জানি অনেক ভিজিটররা এখানে আসুক, ভিজিট করুক, সেই আশায় রাখবো। এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আগামী দিনের আপনাদের এই সমস্ত কর্মসূচির জন্য আগাম অনেক শুভেচ্ছা বার্তা রইল। ধন্যবাদ। যে রিসর্ট সেই রিসর্টের জার্নি এখানে শেষ করছি। এবার আমরা চললাম আমাদের ঝাড়গ্রামের যে সমস্ত সাইট সিনগুলো তোমাদের বাকি ছিল সেগুলো দেখাবো এবং দেখিয়ে আমরা চলবো সেই ঝাড়গ্রাম স্টেশনে।
তো আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাইট সিনের লোকেশনে, যেটা হচ্ছে তালবেড়ে ড্যাম। তো দেখতেই পাচ্ছ আমার এই পিছনে টোটাল বিপুল জলরাশি, একদম মানে অসাধারণ সুন্দর, মানে প্রকৃতির মাঝখানে ওই দূরে দেখা যাচ্ছে সবুজ অরণ্য, এবং তার মাঝেই রয়েছে কিন্তু এই জলরাশি পূর্ণ একদম একটা ড্যাম। তো চলো তোমাদেরকে এটা দেখাই আমি জায়গাটা, জাস্ট লোকেশনটা তোমরা ভিউ এখান থেকে পয়েন্টটা জাস্ট দেখো, মানে অসাধারণ সুন্দর দেখতে লাগে। আসলে কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য কিন্তু এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পারবে এরকম বিভিন্ন বোট এখানে বাঁধা রয়েছে পারে। তো সেরকম এই বোটগুলোতে যদি তোমরা চড়তে যাও, যদি গ্রুপ হিসেবে আসো একটু চার্জটা কম পড়ে, এবং নইলে কিন্তু মাথা পিছু টাকা 200 টাকার মতো পার হেড পড়ে যাবে। আর যদি গ্রুপ আসে সেটা হয়তো 100-150 টাকার মধ্যে হয়ে যাবে, এবং সেটা তোমাদের মিনিট 25 সময় নেবে টোটাল এই ড্যামটাকে ঘুরে ঘুরে দেখা। তো বন্ধুরা চলে এসেছি আমি আমাদের দ্বিতীয় লোকেশন, যেটা হচ্ছে লালজল গোয়া। মানে এখানকার জাস্ট ভিউটা দেখো, মানে একটা পাহাড়ি পরিবেশ, অরণ্য চারিদিকে, সামনে চাষের জমি, এবং এখানে এই বোর্ডটা দেখতে পাচ্ছ লালজল গোয়া 0 কিলোমিটার। মানে এখান থেকে আমাদের উঠতে হবে। এখানে একটা হোমস্টে আছে, বাগান বিলাস হোমস্টে। তো দেখতে পাচ্ছেন 2-1টা ছোট ছোট ঘর রয়েছে এখানে, দেখতে পাচ্ছি এটা। এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের হেঁটে হেঁটে উপরে উঠতে হবে, একটা ট্রেকিং, মানে ছোটোর মতো একটা ট্রেকিং করতে হবে। চলো আমরা উপর দিকে এগিয়ে যাই আস্তে আস্তে ট্রেকিং করে। তো আমরা কিছু উঠে আসার পর দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির, এখানে একটা বাসন্তী দুর্গা মন্দির। ফাইনালি বন্ধুরা প্রায় মিনিট 10 মতো ট্রেকিং করে আমি চলে এসেছি এই লালগোয়ার গন্তব্যে। মানে এই হচ্ছে সেই গোয়া। মানে একটুখানি ট্রেকিংটা দেখতে পাচ্ছি নিচ থেকে আমরা উঠে এসেছি, একটুখানি খাড়াই বটে, কিন্তু তোমরা একটু করে সময় নিয়ে আসলেও ধৈর্য ধরে করে আস্তে আস্তে করে সাবধানে উঠতে হবে, এবং উঠে কিন্তু ফাইনালি দেখতে পারবে এই যে সেই গোয়া। এখানে কিন্তু যথারীতি যে মানুষজন আনাগোনা আছে দেখলে বুঝতে পারবে। এখানে দেখছে তারা প্রণামী এসে এখানে পয়সা ঠাকুর উদ্দেশ্যে দান করে গেছে, এবং এখানেই নাকি প্রাচীনকালে আদিবাসী যারা সম্প্রদায়ের মানুষ, তারা নাকি এই সমস্ত গুহা দিয়েই কিন্তু যাতায়াত করতেন। এখন হয়তো সময়ের কালে এটা অত যত্ন রক্ষণাবেক্ষণ হয় না, যার ফলে কিন্তু এরপর অতটা যাওয়া সুরক্ষিত নয়। তো সেখানে আমরা বেশি দূর যাবো না। তো যতটা পাচ্ছি তোমাদের এখান থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এটা তোমাদের জুম করে দেখায়। এখানে আমি যত দেখতে পাচ্ছি খালি চোখে এখানে বাদুর বা তাদের বাস হয়ে গেছে অলরেডি এখানে। বন্ধুরা এখানে এসে এক দাদার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। দাদা এসছে এখানকে খড়গপুর থেকেই, প্রায় কত কিলোমিটার জার্নি করেছে? 108 কিলোমিটার। কতক্ষণ সময় লেগেছে? প্রায় 3.5 ঘন্টার। দাদার নাম কি? আমার নাম জয় সিং। জয় সিংহ। তো দাদার মুখ থেকে একটু তার পুরনো কিছু কথা শুনি। দাদা একটু বলো এখানে। আমি বাবার সাথে এসেছিলাম, তো এখানে আসার মেন কারণ হচ্ছে বাবা ছোটবেলা থেকে গল্প করেছিলেন যে বাবারা যেহেতু এসেছিলেন এখানে দেখা মানে ঠাকুরকে দেখতে, বা এখানে মানে কথিত আছে বাবারা তখন এসে গল্প করেছিলেন যে এই যে গুহা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 10 হাত বসে বসে, তারপরে 10 হাত শুয়ে শুয়ে যাওয়ার পরে স্বয়ং মা বাসন্তী বিরাজমান ছিলেন সেই মুহূর্তে। তো সেটা এখন আমরা জানি, কিন্তু আর এখন যা সমস্যা ভিতরে তো যাওয়া যাবে না। এখান থেকে এই মাকে অন্তর থেকে ইচ্ছে মতো আশীর্বাদ চেয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ যত সময় বেলা গড়াচ্ছে তত এখানে কিন্তু ভিজিটররা আসছে ক্রমশ। তো দেখতে পাচ্ছেন আপনারা কোথায় গেছেন সবাই? ঝাড়গ্রামে, মানে স্থানীয় আপনারা। তো দেখতে পাচ্ছি আমরা সেই সুদূর 155 কিলোমিটার জার্নি করেছি, আর এনারা লোকাল লোক এখানে ঘুরে, তো এনাদের সুবিধা তো আছেই। তো চলো এরকম অনেককেই পাবো, আরো আগামী লোকেশনগুলো যেগুলো দেখাবো সেখানে আরো নতুন নতুন অনেক লোককে পাবো। তো চলো আমরা নেক্সট লোকেশনে যাই, সেখানে আরো নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। তো আরো কিছু ভালো কিছু দেখতে হলে আমাদের চ্যানেলে থাকতে হবে, পাশে থাকতে হবে, এবং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফলো করে রাখো। চলো। তো আমরা এখন চলে এসেছি আমাদের সাইট সিনের যে পয়েন্ট, এটা হচ্ছে ডুলিং নদী, যেটা পড়ে যায় কিন্তু ঝাড়গ্রামের মধ্যে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। তো এখানে দেখতে পাচ্ছ এখানকার যে সৌন্দর্যটা দেখো, এখানকার যারা স্থানীয় বাচ্চারা আছে তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছে এই নদী চড়াই পড়ে গেছে, যার ফলে জলও কম এখানে, এবং বাচ্চা খুব সুন্দর খেলা করছে। তো আমি এখন আছি আমাদের পরবর্তী যে লোকেশন স্পট, সেটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, এবং আমি এই রাজবাড়ির মেন গেটের সামনেই আছি। তো চলো এই রাজবাড়ির ভিতরে এন্ট্রি করে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার পরিবেশটা কি আছে। চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রামের দর্শনীয় স্থানের মধ্যে একটি, এবং এই রাজবাড়ি সম্বন্ধে
যেটুকু জানা যায় এই রাজবাড়িটি প্রায় 600 বছরেরও প্রাচীন এবং এই রাজবাড়ির যে পুরানো যে জমি ঘরগুলো সেগুলো আজও অস্তিত্ব রয়েছে। এবং এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করেই তোমরা দেখতে পারবে বাঁদিকে একটি উঁচু শিব মন্দির রয়েছে। এটার উচ্চতা আনুমানিক 100 ফুটেরও বেশি হবে এবং তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি রাধা গোবিন্দ মন্দির এবং যেখানে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ থেকে শুরু করে অনেক নারায়ণচূড়া এবং এগুলোতে প্রতিনিধিত কিন্তু পুজো তো হয়ে থাকে। এবং কালের নিয়মে হয়তো এখানে আর রাজা নেই বা তার রাজত্বও নেই, কিন্তু পড়ে রয়েছে সুবিশাল জমিদার বাড়িঘর, যেগুলো আজও কালের নিয়মে এই জমিদার বাড়ির ইতিহাস বহন করে চলেছে। এখন আমাদের পরবর্তী লোকেশন যেটা হচ্ছে কনক দুর্গা মন্দির। তো এখানকার পরিবেশটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে এখানকার ভাইবটাই দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম গাছপালাতে ভর্তি। এবং এই রাস্তা দিয়ে কিন্তু এখন আমাদের যেতে হবে, খুব সুন্দর, মানে কি সুন্দরভাবে দুধার ধারে লিঙ্ক দিয়ে কিন্তু ঘেরা কেন্দু গাছ। এই গাছটার সম্বন্ধে একটু বলে দিই তোমাদেরকে। এখানে অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু এখানে ফাইনালি কাছ থেকে এসে তোমাদের কেন্দু পাতা লেখা রয়েছে। এটা হচ্ছে আমাদের যে বিড়ি, যে আমাদের সমস্ত মানুষ খায়, যে বিড়ির যে পাতাগুলো, এই পাতা দিয়ে কিন্তু বিড়ি তৈরি হয়। কনক দুর্গা মন্দির, যেটি ঝাড়গ্রামের আরও একটি দর্শনীয় স্থান। এই মন্দিরটি হলো চিল্কিগড় রাজপরিবারের মন্দির, যেটি স্থাপন করেছিলেন আজ থেকে 600 বছর আগে রাজা গোপীনাথ সিংহ। এই মন্দিরটি বর্তমানে নবসংস্কার এবং এই মন্দিরে রয়েছে মা দুর্গার একটি অষ্টধাতুর মূর্তি, যেটি কিন্তু দুর্গাপুজোর সময় জাঁকজমক সহকারে পূজিত হয় এবং নিত্য পুজো এখানে হয়। এবং এই মন্দিরের পাশে রয়েছে একটি নারায়ণ মন্দির এবং যেটি নবসংস্কার করে এখানে একটি লক্ষ্মীনারায়ণের মূর্তি স্থাপন করা হয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন, যেটা হচ্ছে আদিবাসী যে মিউজিয়াম, যে ট্রাইবাল মিউজিয়াম। তো এখানকার দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আছে, যে দেখো এখানে তোমার শাল বনের পুরো সারি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। তার দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর আদিবাসীদের যে নৃত্য, তার এখানে স্ট্যাচু বানানো রয়েছে। এদিকে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম। এবং এখানে পাশে দেখতে সোমবার দিন তোমরা যখন আসবে, সোমবার দিনটা খেয়াল করে আসবে, কারণ এখানে সোমবার দিনটা পুরো বন্ধ এবং অন্যান্য দিনের সপ্তাহে সকালবেলা 11টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের সেই মানে বাড়ি ফেরার পথে। এখন মানে আমি এখন আছি এই ঝাড়গ্রাম স্টেশনের বাইরে, এবং আমরা যে গাড়িতে করে ঘুরেছিলাম, এই যে দাদার গাড়ি, তো দাদা মানে সুকুমার দাদার থ্রুতেই দাদা এসেছিলেন আমাদেরকে টোটাল গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত টোটাল যে সাইট সিনগুলো সমস্ত জায়গায়, একদম নেচার ভিউ হাট থেকে শুরু করে টোটাল ঝিলমিলি বা ঝাড়গ্রামের যে সাইট সিন সবটাই দাদারা করিয়েছেন। দাদা একটু নামটা বলে দিন। আমার নাম বিবেক মন্ডল। তো আমাদের চ্যানেলের থ্রু থেকে যদি কোনো বন্ধুরা আসে দেখে, যদি আমার চ্যানেল বলে, সেখানে কিছু ডিসকাউন্ট কিছু থাকবে? হ্যাঁ থাকবে, এলে তো নিশ্চয়ই দেবো। একদম, এটা ঠিক, একদম খুব সুন্দর পরিষেবা ওদের। আপনি যে লোকেশনগুলো চুজ করবেন সেই লোকেশন অনুযায়ী ওরা চার্জ দেবে, এবং আমাদের চ্যানেলের থ্রুতে বললে দাদা ডিসকাউন্ট করে দেবে। সে আসবেন, এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দাদাদের নাম্বার দিয়ে দেবো। ফাইনালি বন্ধুরা, আমাদের যে ঝাড়গ্রাম ট্রিপ ছিল 1 রাত্রে 2 দিনের, যেটা হাওড়া থেকে ঝাড়গ্রাম, এবং সেই ঝাড়গ্রাম থেকে আমরা গিয়েছিলাম, আমাদের গন্তব্য ছিল ঝিলমিলি এবং সেই নেচার ভিউ ইকোহার্ট রিসর্টে। এবং সেখান থেকে টোটাল যে সাইট সিন ঝিলমিলির এবং ঝাড়গ্রামের যে সাইট সিনগুলো সবটাই তোমাদেরকে আমি ভিডিওতে দেখালাম। টোটাল যা ইনফরমেশন দেওয়া আমি সম্পূর্ণটা দিয়েছি। তারপর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, তাহলে আমি তোমাদের ডাউটগুলো অবশ্যই কমেন্টসে রিপ্লাই করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ঝাড়গ্রামের গন্তব্য এখানে শেষ। এখন আবার চলে যাবো, ফিরবো সে বাড়ির উদ্দেশ্যে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।